মানব টিভির আজকের অনুষ্ঠানে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি রাজনীতিক ও সমাজচিন্তক কাউন্সিলর আবদালুল্লাহ। আবদাল ভাই, আসসালামু আলাইকুম। আমাদের ব্রিটিশ বাংলাদেশিদের কেন্দ্রস্থল হোয়াটসঅ্যাপল বিক্রেন, যেটাকে আমরা বাংলা টাউনও বলি, এখানে শত বছর ধরে বাংলাদেশিদের বসবাস। অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাঙালিরা সামনের দিকে এগিয়ে এসেছেন। এখানে যারা বসবাস করেন, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ যারা এখানে আছেন, তারা সকলেই আমাদের সাথে আন্তরিক। আমরা তাদের সহযোগিতায় এগিয়ে যাই, আমরা তাদের সার্ভিস প্রদান করি। এখানের কাউন্সিল বাঙালিরা নেতৃত্ব দিচ্ছেন, এখানে যত প্রতিষ্ঠান আছে সেগুলোতে বাঙালিরা সার্ভিস দিচ্ছেন। এই সময়ে এই দেশের একজন রাজনীতিক এই যে হোয়াটসঅ্যাপলে স্টেশনে ইংরেজির পাশাপাশি বাংলা নাম লেখা আছে, এ নিয়ে মন্তব্য করাটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ সাইদ ভাই, খুব খুশি আপনার সুযোগ পাইলাম যে আপনার সাথে একটু আলোচনা করব, অলদো ভার্চুয়ালি, বাট আশা করি আগামীতে আপনার সাথে এখানে বসে সরাসরি হবে। তবে আজকে যে বিষয়টা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন, দ্য রেসিস্ট, দ্য বিগেটস, দ্য ফার রাইট ক্যানট, এটা মানে সহ্য করতে পারে না। সহ্য করতে পারে না যে ওরা একটা স্মল কমিউনিটি কতটুকু আগে আসছে। আমাদের স্ট্রেংথ হলো আমাদের ইউনিটি। 1 মিলিয়ন ব্রিটিশ বাঙালি, এবং আমরা যদি মিলে কাজ করি আরো জিনিস করতে পারবো। ডোনাল্ড ট্রাম্পের রাইট হ্যান্ড ম্যান, ওয়ার্ল্ডের পৃথিবীর সবচেয়ে নাম্বার 1 রিচেস্ট পার্সন, যে আমাদের অ্যাটাক করার চেষ্টা করতেছে এখন আমাদের, মানে কারণ আছে। দেখেন, আমি গত পরশুদিন আমার সময়ে আমি লিখেছি যে এটা একটা পলিটিক্স। এই এলন মাস্ক কিন্তু ইউরোপের এই যে ছোট ছোট গ্রুপ, এদের কিন্তু খুব করতেছে, এদের মতলব আছে। কারণ মূল ধারায় যারা ইউরোপিয়ান রাজনীতিতে বা ব্রিটিশ রাজনীতিতে তারা নাক গলাতে পারে না, কারণ এরা ভেরি স্টেবল। 200 বছর ধরে এরা রাজনীতিকে হ্যান্ডলিং করছে। ফলে এই ছোট ছোট যেগুলো, ওগুলোর একটু দানাচারা দিলে, সাপুট টাপুট দিলে এরা তো লাফায়। আর পয়সা টয়সা যাদের হয় এরা কিন্তু ওই লাফানি পছন্দ করে, অন্যের কাছ থেকে একটু বাবা নিতে চায়। এলন মাস্ক কিন্তু আসলে যে কাজটা করেছেন তার মতো বড় ব্যবসায়ীর কাছে এটা আশা করা যায় না। কিন্তু কি করবেন, মানে মানসিকতা, এটা কথা আছে না যে all money no class. Yeah, all money no class. All money no class, and there's also a lesson for the British Bangladeshi community যে শুধু একটু পয়সা হইলে ক্লাস হবে না, আপনারা একটু হবে না। এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড, বড় বড় পয়সাওয়ালারা যে খুব বড় মানুষ নয়, বা অনেকেই যে এরকম বড় মানুষ হতে পারে না, মানবিক মানুষ যে মানুষের কল্যাণ, মানুষের উন্নতি, আর কিছু আছে এরা ডিস্ট্রাকটিভ, পয়সা বানাইছে শোষণ করে, আর পয়সা খরচও করে মানুষের অকল্যাণের জন্য, মানুষকে ধ্বংস করার জন্য। আমাদের নতুন প্রজন্ম, আপনি জানেন, আপনি ইনভলভ ছিলেন এই যে এক সময় টাউন হামলেস কাউন্সিলে আমাদের রিজাল্ট সেশনাল বিলো এভারেজ ছিল, আর এখন আমরা সারা দেশে শীর্ষ তালিকায় আছি। এই যে আমাদের বাচ্চারা ভালো করতেছে, এখানকার আপনারা দলমত নির্বিশেষে, লেবার বলেন, কনজারভেটিভ বলেন, স্পায়ার বলেন, আমাদের যারা রাজনীতি করছেন, যারা কাউন্সিল পরিচালনা করছেন, আপনাদের কন্ট্রিবিউশন, আপনাদের সহযোগিতা টাকায় অন্যরা উৎসাহিত হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা এখন ভালো করছে। আর আমরা এটা প্রমাণ করতে পারছি যে এই ছোটখাটো যারা রেসিস্ট কিংবা হীনমনা যারা আঙ্গুল দিবার চেষ্টা করে, এরা আমাদের ক্ষতি করতে পারবে না, বরং লাভ হবে। এই হোয়াটসঅ্যাপল সম্পর্কে যারা জানতো না, দেশে বিদেশে তারা জানলো যে হোয়াটসঅ্যাপল একটা জায়গা, বাঙালির প্রাণকেন্দ্র। এখানে সাইনবোর্ডে বাংলাও লেখা আছে, এবং আমার ধারণা ট্রাভেলারদের বিভিন্ন জায়গা থেকে যারা বিলেতি আসছে, সেন্ট্রাল লন্ডনে যায়, এরা এখন হোয়াটসঅ্যাপল দেখে যাবে। অর্থাৎ হীনমনারা আমাদের ক্ষতি করতে পারবে না, লাভই হবে। এই সৌভাগ্য যে কলকাতার চিফ মিনিস্টার, সে টুইট করছে, মানে যে উনি নলেজে আসলো যে হোয়াটসঅ্যাপল স্টেশনে মমতা ব্যানার্জি কিন্তু ওই সময় কিন্তু চমৎকার টুইট করেছিলেন, এবং আমাদের বাংলাদেশের
50th অ্যানিভার্সারি 2022 যে অনেক ভূমিকা আমি নিজে, আমার সংগঠন BBPI, আমাদের ওয়েল উইশার্স, আমরা মিলে অনেক জিনিস করছিলাম। সবচেয়ে ইউনিক যে একটা পৃথিবী সবাই দেখছেন, লাল, রেড এন্ড গ্রিন, লাল সবুজ, আমরা লন্ডনায় লিট আপ করেছিলাম 50th অ্যানিভার্সারি 26শে মার্চে। তারপরে আমাদের অনেক ভলেন্টিয়ার্স ওল্ডম থেকে বাইক রাইড করে ব্রিকলেন আসছিলেন ক্লাইমেট চেঞ্জের অ্যাওয়ারনেস করার জন্য, যে আমাদের বাংলাদেশ ওয়ান অফ দি মোস্ট ভালনারেবল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, যে ফ্লাড। তারপরে সচেতনতা সৃষ্টির জন্য আপনারা বিরাট একটা ক্যাম্পেইন। জি, আপনি বললেন আমাদের বাংলা পাড়া ব্রিক লেন, এই রাস্তাটা আমাদের একটা মোর দেন একটা রাস্তা। এখান থেকে আমাদের দেশের সংগ্রামের সময় আন্দোলন এই ব্রিক লেন থেকে, আমাদের ব্রিক লেন বাঙালি জামে মসজিদ, যেখানে আমাদের আন্দোলন রেসিস্টের সাথে ব্রিক লেন 1978, আলতাফ আলী সাহেব এই রাস্তা থেকে বাসায় আসছিলেন, ওই আমি যেখানে এখন বর্তমানে কাউন্সিলর ওয়াপিং। তারপরে অনেক জিনিস, নেল বোমিং ব্রিক লেন হলো। সো এই রাস্তাটা আমাদের খুব সিগনিফিকেন্ট। সো এই রাস্তার মাঝে আমার একটা আশা ছিল, আমি ইনশাল্লাহ একটা তখন দেখতে পারেন সবাই, দোতলা বিল্ডিং এর যে বাংলা টাউনের গেটের এখানে একটা আর্ট করে দিছি। মোহাম্মদ আলী আমাদের খুব একজন ওয়ার্ল্ড ফেমাস আর্টিস্টে আমরা অনুরোধ করে মাটির টান। তারপরে আরো অনেক জিনিস আমরা করছিলাম। আর এই সেলিব্রেশনের সাথে ব্রিক লেন থেকে এখন হোয়াইট চ্যাপেল হয়ে গেছে আমাদের বাঙালির আড্ডা, মানে সেন্টার পয়েন্ট হয়ে গেছে, মিলন মেলার জায়গা। মিলন মেলা। এখানে একটা নতুন স্টেশন ট্রেন লাইন আসছে, যে আপনি বিমান, আপনি বিমান থেকে হিথ্রো, ঢাকা থেকে যদি আসেন অথবা সিলেট থেকে আসেন বিমানের হিথ্রো এয়ারপোর্ট থেকে আপনি এক ট্রেনে এখন 33 মিনিটে চলে আসতে পারবেন। সো এই যে এলিজাবেথ লাইন, যে একটা ক্রস রেল ছিল, ওয়ার্কিং টাইটেল, এখন এলিজাবেথ লাইন, মহারানী এলিজাবেথের নামে একটা দেওয়া হয়েছে। ওয়েস্ট লন্ডনে আমাদের ইন্ডিয়ান কমিউনিটির একটা সংখ্যা খুব, সাউথল একটা এলাকা, ওইখানে মানে পাঞ্জাবি ভাষায় সাউথল লেখা। সো এইটা দেখে আমি টুইট করছিলাম, যেটা আপনার কাছে একটা কপি আপনি পাইছেন। আমি আমার সোশ্যাল মিডিয়া টুইটারে গিয়ে বললাম, এটা কংগ্রাচুলেশন, এটা হলো আমাদের ইউনিকনেস, আমাদের লন্ডন, আমাদের ইউনাইটেড কিংডম একটা মাল্টি রেশাল, মাল্টি কালচারাল একটা বহুজাতিক মানুষের যে কেন্দ্র, এটা প্রমাণ এগুলা। জি, এই স্বীকৃতিগুলি এর স্বাক্ষর বহন করে। হ্যাঁ, সো ওইটা দেখে আমি যে আপনার ভিউয়ার্সকে আপনি দেখাতে পারবেন, আমি একটা টুইট করলাম যে এটা গ্রেট। তবে একটা আরো খুশি হবো যদি আমাদের হোয়াইট চ্যাপেল নতুন যে স্টেশন হইতেছে, এই স্টেশনটার নাম যদি একটু বাংলা লেখা থাকতো। আর এই জিনিসে আমি নতুন নাই, আমাদের যে অলিম্পিক যে সময় আসছিল লন্ডনে, যেটা মাঝে আমাদের আপনি জানেন আমার ওয়াইফের অনেক ভূমিকা ছিল, সেই সময় আমি প্রস্তাব দিয়েছিলাম, সেই সময় ছিল কেন লিভিংস্টন এমপি, আমাদের মেয়র অফ লন্ডন, ওয়াইফের নাম আয়েশা কুরেশি। হ্যাঁ, আয়েশা কুরেশি এমবি। সো উনি যে অলিম্পিক জিতেন, ইস্ট লন্ডনে নিয়ে আসলেন। সেই সময় আমি ছিলাম যে টাউনসের ট্রান্সপোর্টের ক্যাবিনেট মেম্বার। তো আমার একটা প্রস্তাব ছিল যে আমাদের ব্রিক লেনের আশেপাশে দুইটা স্টেশন আছে, একটা নাম হলো অলগেট আর একটা নাম হলো অলগেট ইস্ট। যে অলগেট ইস্ট হলো ব্রিক লেনের সবচেয়ে কাছে। আমার প্রস্তাব নিয়ারেস্ট। তো আমার একটা প্রস্তাব ছিল যে এই স্টেশনটার নাম, কারণ নতুন একটা লন্ডন আন্ডারগ্রাউন্ড ম্যাপ তৈরি করা হয়েছিল। তো আমি চিন্তা করছিলাম সেই সময় যে অলগেট ইস্টারের নাম বদলাইয়ে ব্রিক লেন করার জন্য, কারণ এখানে সময় আমাদের ব্রিক লেন তো আমাদের। তো এই প্রস্তাবটা খুব ভালো রেকগনিশন, ইভিনিং স্ট্যান্ডার্ড সবগুলো হয়েছে। তারপরে আনফরচুনেটলি 2008 বরিস জনসন আসছিল মেয়র। এই প্রস্তাবটা, আমি তো একজন লেবার কাউন্সিলর, আমার প্রস্তাবটা ওরা একটু মানে গুরুত্ব দেয় না, নিল না, আমি গ্রহণ করলাম না। দিস টাইম আমাদের একজন লেবার মেয়র সাদিক খান, আমি ওরে ট্যাগ করলাম টুইটারও, বলে এটা যদি করা যায় তাহলে অনেক ফায়দা হবে, একটা রেকগনিশন অফ আমাদের বাঙালি কমিউনিটি ইস্ট লন্ডনে, আমাদের বাংলা পাড়ার যে আমাদের ফাদার্স জেনারেশন যা অনেক জিনিস করছেন,
এই যে কারি ক্যাপিটাল, তারপরে যে গার্মেন্ট ট্রেড, মানে একটা রেকগনিশন অফ এখানকার অর্থনীতির বিকাশে সমৃদ্ধ জাতি গঠনে আমাদের ভূমিকা তো বিরাট, এবং সবচেয়ে বড় মালিক আমাদের বাঙালিরা। নতুন টাউন হল আসছে হোয়াইট চ্যাপেলে, ইট উইল বি এ গ্রেট রেকগনিশন, এ সিম্বলিক জেস্টার। সো এটা মানে উইদিন শর্ট টাইম এটা মানে মানা গেল। আমরা আমি আমাদের জিএলএ মেম্বার উমেশ দেসাই নিয়ে আমরা ইন্টারভিউ করলাম আমার বাংলা বিভিন্ন বাংলা চ্যানেলে, তারপরে মেইন স্ট্রিমে গেল। সো মোটামুটি একটা হয়ে গেল, রাইট? সো for the 50th anniversary of Bangladesh, it was a fantastic achievement. আমাদের সাবেক মেয়র, তারপরে সাবেক যে বাংলাদেশ হাই কমিশনার, আমরা সবাই মিলে একটা মানে একদিন গিয়ে আমরা এটা উদ্বোধন একদিকে করছিলাম, পরিদর্শন করলেন এবং এইটা ঘোষণা দিলেন। মানে এভরিথিং ওয়েন্ট ফাইন। জানেন আমাদের হাইলাইট এবং কনক্লুশন অফ দ্য 50th anniversary of বাংলাদেশ, যেটা আজ 2 বছর 2023 ফেব্রুয়ারি 8 আমি এবং আমার ওয়াইফ, আমার সংগঠন BBPI, উই ওয়ার অনার্ড কিং এবং কুইন, যারে আমরা বাংলা পাড়ায় নিয়ে আসছিলাম আমাদের দাওয়াতে, ওরা আসছিল। এটা আপনাদের একটা বিশাল অ্যাচিভমেন্ট ছিল, এবং এটা আমাদের কমিউনিটি, এটা আমাদের কমিউনিটির একটা অ্যাচিভমেন্ট, যারা উনি আসছিলেন। এটা সুযোগ মিলেছে যে রাজা রানীকে আমরা যে সম্মানটা দেখাতে পেরেছি, আপনারা এই আয়োজনটা সত্যি প্রশংসার দাবি রাখি। এইটা মানে আমাদের ইন্টেনশনটা ছিল যে আমরা আমার ওয়াইফ ওর অফিসের সাথে যোগাযোগ, ওর সাথে ডায়ালগ করে যে আমরা দেশে যাওয়ার ইন্টেনশন ছিল। অক্টোবরে 2022 আমাদের দেশে যাওয়ার একটা প্রোগ্রাম ছিল, হ্যাঁ, ঢাকা, তারপরে এই যে সুন্দরবন, তারপরে আমরা যেভাবে আমরা 90% ব্রিটিশ বাংলাদেশি অফ সিলেটি অরিজিন, আমরা ওরে সিলেট নেওয়ার চেষ্টা করছিলাম। হঠাৎ আনফর্চুনেটলি কুইনের লাইফ কেম টু অ্যান এন্ড and Prince became the king. তো এইটা মানে সুযোগ এই আর আসলো না, তো আমরা হলো না। So we then were invited to Scotland to meet the king. বললাম, your majesty, তোমার সাথে আমার প্রথমবার পরিচয় হয় 1985, আপনি আসছিলেন ব্রিক লেনের আশেপাশে ফ্লাওয়ার ডিন ওক এই যে হাউজিং এস্টেটটা উদ্বোধন করার জন্য। আমার একটা অনুরোধ যে আপনি আসেন ব্রিক লেনে, আমাদের কমিউনিটি, ব্রিক লেন কমিউনিটি, ব্রিটিশ বাঙালি কমিউনিটি, কতটুকু অ্যাডভান্সমেন্ট হয়েছে, কতটুকু ইন্সপিরেশনাল, কতটুকু অ্যাচিভমেন্ট, মানে অনেক কন্ট্রিবিউশন অল সেক্টর। সো সে বলল আমার অফিসের সাথে আলোচনা করো। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 5 তারিখ আমাদের একটা ইমেল আসলো যে হ্যাঁ আমরা ব্রিক লেন আসা চেষ্টা করব, মানে আপনারা সুযোগ করেন। You and your wife, you managed to organize not 1 but 4 visit. প্রথমে আসলো তো আলতাবালি পার্কে, যেখানে আমাদের প্ল্যান ছিল যে আলতাবালি পার্কে আসার পরে বাসা মাসে শহীদ মিনারে যাবেন, আমাদের প্রমিনেন্ট বাংলা মিডিয়ার লোকের সাথে দেখা হবে, আলোচনা হবে, বাংলা ভাষার কথা একটু বুঝবে। তারপরে 45th anniversary of death of আলতাবালি, উনির পক্ষে রেকগনিশন অফ আলতাবালি's death, সে একটা গাছ ওর নিজের চয়েস করে একটা গাছ মানে প্লান্ট করবেন ইন মেমরি অফ আলতাবালি। এইটা করে আমরা ওরে নিয়ে গেছি ব্রিক লেন, শর্ট জার্নি। হ্যাঁ, আর একটা ইউনিকনেস যে আমি তো ওরে নিয়ে ওখানে রিসিভ করতাম, মি এন্ড মাই ওয়াইফ। বললো ইউ কাম ইন মাই নেক্সট কাপ। আমি ওর যে পিছনে যে তার স্পেশাল অ্যাডভাইজারের গাড়িতে আমি আমার ওয়াইফ মানে ফুল ডিটেল বলছি, আমরা তো কোনোদিন এটা দেখি না। হ্যাঁ, ইট ওয়াজ সামথিং ইউনিক। তারপরে রাজকীয় একটা আয়োজন, এটা তো তারপরে আমরা গেলাম ব্রিক লেন গেটে, যেখানে ওই যে বলছিলাম না আমাদের সেকেন্ড অনুষ্ঠান যে বাংলা টাউন, মাটির টান, যে শব্দটা আসলে আমাদের বাপ চাচা সবসময় বলতেন। হ্যাঁ, এখন তো মানে আমাদের দাফন দেওয়া হয় লন্ডনে, হ্যাঁ, আশেপাশে জায়গা, গুরুস্তান, গার্ডেন অফ পিস, যে ওই যে সময় ছিল না 70s 80s, মানে সবাই এটা ভাবতো যে যেখানেই দুনিয়া, যেখানেই তাকি আসলে আমার নিজের জন্ম মাটিতে আমি যাব, মাটির টানে, মায়ের টানে, মানে আমরা ওইখানে আমাদের গুরু হবে, খবর হবে। হ্যাঁ, তো আমি আশা করি অবশ্য আপনি আপনার ভিউয়ার্স কে আপনি দেখাইতে পারবেন যে ব্রিক লেনের যে মাটির টান, ওই যে একটা সুরমা নদী, একটা অনেস্টলি একটা সত্যি একজন লোক যে সুরমা নদীর ওই যে গাড়ি মানে নাও দিয়ে তান মানে মানুষের ফারায় ঘাট ফারায়, ওর ছবি আমরা আমাদের আর্টিস্ট আর্ট করলো। তারপরে
সিলেট টি গার্ডেন, একজন মহিলা টি পিক করতেছে। সো এটা দুইটা একটা আর্ট আমরা এখানে দিলাম। এটা আমাদের একটা অর্থনৈতিক এবং সামাজিক একটা কালচারাল একটা বিষয় এখানে নান্দনিক ভাবে ফুটে উঠেছে আমাদের একটা চিত্র। এটা বাংলা টাউন গেটে, হ্যাঁ, কাউন্সিলে বাংলা টাউন গেটে একটু মডিফাই করলো, নতুন ভাবে লাইট দিল। আর আমাদের ইন্টেনশন, আমাদের প্ল্যান এক্সিকিউট করাইলাম আমাদের কাউন্সিলের সাহায্য, and credit to the council for supporting my initiative ideas and projecting this beautiful two-story building as side wall, যে আর্টটা। তো এই আর্টিস্টের সাথে কিংরে আমরা পরিচয় করাইলাম। তারপরে হাজার হাজার লোক ছিল, আই মিন ভিডিওটা আপনি দেখাতে পারবেন। দেন কিংরে নিয়ে আমরা হাঁটিয়ে ব্রিক লেন, যে রাস্তায় আমাদের বাপ চাচার জেনারেশন যারা হাঁটতেন, যারা রেসিস্টের সাথে হাঁটতেন, সেই পথে কিংও হাঁটলেন। হ্যাঁ, হাঁটলেন, হাজার হাজার লোক আসছিল। ইনফ্যাক্ট আমরা হাঁটিয়ে গিয়ে বাঙালি রেস্টুরেন্ট, বাংলা নামে, গ্রাম বাংলা, ওইখানে ঢুকলাম। কিং কুইন এখানে গিয়ে আমাদের সাকসেসফুল বাংলাদেশি, ব্রিটিশ বাংলাদেশি মহিলা 20 জনের সাথে পরিচয় করে দিলাম। ওরা এখানে একটা ডিসকাশন করলো। আমরা একটা জামদানি শাড়ি কুইনকে আমরা গিফট দিয়ে দিলাম। হ্যাঁ, সে কিং এর ফেভারিট ডেজার্ট হলো জিলাপি। হ্যাঁ, আমরা ওরে 1 কেজি জিলাপি গিফট করলাম, বাংলা সুইট। হ্যাঁ, ক্যানন স্ট্রিটের বাংলা সুইট 1 কেজি জিলাপি ওরে দিলাম, সে বাকিং প্যালেসে নিয়ে গেল। তারপরে একটু চা, হ্যাঁ, একটু। এবং এই যে জামদানিটা, এটা আমাদের দেশের একটা প্রমোশন তো হলো, মানে জামদানি শাড়ি আমাদের দেশের। আর ওই যে বাংলা, ওই যে আমাদের মাটির টানের যে আর্ট মিউরালে এক জামদানির ডিজাইন আছে। হ্যাঁ, সো আমরা অলরেডি ইনকর্পোরেট করলাম। তারপরে হাটে হাটে গ্রাম বাংলা থেকে হাঁটিয়ে হাতে ডাইন দিয়ে গিয়ে আমরা শেষ মতো গিয়ে আমরা হাজির হলাম ব্রিক লেন মসজিদে, যে মসজিদটা আমাদের বাঙালির কেন্দ্র, মানে ইটস দি ইউনিকনেস আমাদের, যে মসজিদের মাঝে 3 এব্রাহামিক ফেথ, খ্রিস্টান, ইহুদি, এখন মুসলমান, এক বিল্ডিং এ 3টা ধর্মর স্থানীয়, মানে 300 ইয়ার্স সময়ের ব্যবধানে সবাই এটাকে ইউজ করেছেন। এখানে গিয়ে ইমাম সাহেবের সাথে, কমিটির সাথে, মসজিদের সাথে, মানে একটা হাসি কথা, আমরা প্রথম ইমাম সাহেব, দ্বিতীয় ইমাম সাহেব আমি পরিচয় করে দিছি, ইউর ম্যাজেস্টি ওই ইমাম সাহেব। মানে ইমাম সাহেব, কিং বলে মসজিদ কোথায়, where is the মসজিদ? তো মসজিদ সব পিছনে সে দিয়ে বলে আমি মসজিদের মসজিদ। সো দেখেন কিং এর আসলে যে নলেজটা ইসলাম, আর he was really fascinated। কারণ সে তো একজন, আপনার মনে আছে কিনা ওই যে লন্ডন মুসলিম সেন্টারে যখন উদ্বোধন অনুষ্ঠানে আসে, আমি আমাদের সৌভাগ্য, আমরা ছিলাম এখানে। যে আপনি ছিলেন, এই জন্য তো মনে করে দিতেছি যে তখন আমি ইউরো বাংলাতে একটা কভার স্টোরি করেছিলাম, এবং এই কভার স্টোরিটা ছিল ব্রিটিশ লাইব্রেরিতে যে পুরাতন কোরআন আছে, হ্যাঁ, এই পাণ্ডুলিপি নিয়ে উনি এক জায়গায় কথা বলেছিলেন, ন্যাশনাল পত্রপত্রিকায় এটা এসেছিল। ওইখানে যা বলেছিলেন এইটাকে আমি রিপ্রিন্ট করেছিলাম, এবং এটা তিনি আমার হাত থেকে এই পত্রিকাটা পেয়ে মুগ্ধ হয়েছিলেন। এবং নর্মালি তো 5 সেকেন্ডের বেশি সময় কাউরে দেন না, কিন্তু এখানে দাঁড়িয়ে পুরোটা উনি পড়েছিলেন এবং তার নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন। I remember it like yesterday. So I was there and I remember আমরা তো সবাই দাঁড়িয়েছিলাম। You gave the copy of Euro Bangla, সে এখানে দাঁড়িয়ে আমার সাথে আলাপ করে, I remember it very well. আমাদের সৌভাগ্য, আমাদের কমিউনিটি 1 hour 32 minutes, কারণ এটা সবগুলো তো টাইম করা। হ্যাঁ, একটা না 4টা অনুষ্ঠান করে নিয়ে করছি। সো ব্রিক লেন মসজিদে ঢোকার পরে সে মুয়াজ্জিনের সাথে, ইমাম সাহেবের সাথে, তারপরে যে বিভিন্ন এই যে কোভিডের সময় তো আমাদের ডিসপ্রপোর্শনালি অনেক বাঙালি মারা যান। সো ব্রিক লেন ফিউনারাল সার্ভিসের সাথে আমরা পরিচয় করে দিলাম, ওরা বলবো, আমরা ইন্ট্রোডিউস করে দিলাম একটা স্টোরি, মানে এরা যে কত সার্ভিস দিছে, কত সার্ভিস দিছে। সো এই মেইন জিনিসটা ছিল, দেখেন আমাদের কমিউনিটি, আমরা ফ্রম আলতাবালি ডেথ টু কোভিড, কত সমস্যা, তবে আমরা as a community we have strived, we're successful, we become entrepreneurs, we become politicians, counselors, doctors, lawyers, engineers, সবার সাথে আমরা মেলামেশা দিলাম। MP even minister, এখন তো মিনিস্টার হয়ে গেছেন। হ্যাঁ, so this was a thing. So ultimately
এখন যে হোয়াইট চ্যাপেলে যেটা হয়ে গেছে আপনার যে স্টোরিটা, এটা দুঃখ, কারণ আমাদের পলিটিক্স অফ ব্রিটেন এই যে 78-এ যে স্কিনহেড রেসিস্ট অ্যাটাক করতো, মানে রাইট উইং, মানে একেবারে ব্লেটেন্টলি অ্যাটাক, ফিজিক্যাল অ্যাটাক, এখন হয়ে গেছে মিডিয়া, অনলাইন, সাটল রেসিজম, রাইট? আর এই যে প্রশ্ন, এই যে একজন রিফর্ম যে এমপিটা, যেটা যে লোকটা বলল যে কেন আমাদের লন্ডনে, আমার ইউকে বাংলা সাইন থাকতো, সে আসলে রাইট উইং প্যান্ডারিং করতেছে যে হাউ টু ইনসাইট হেট। এটাই হ্যাঁ, এই যে একটা স্মল সংখ্যার লোক আছে আমেরিকা, তো দেখতেছেন কি হইতেছে। মনে এইসব মানুষগুলো আসলে এইসব ফাউল জিনিস করে প্রচার প্রপাগান্ডা পেতে চায়, লাইমলাইটে আসতে চায়, মুখে মুখে আসতে চায়। আর ইন্টারন্যাশনাল একই টাইপের যে সাম্প্রদায়িক বা রেসিস্ট যারা আছে এরা এদের সাপোর্ট দেয়, ফলে এগুলো করা উচিত। হ্যাঁ, এটা কমন থ্রেড। দ্য রাইট উইং পিপল do not like prosperity coming together of minorities, and also do not appreciate the contribution, positive contribution. ওই দেখেন আমাদের হোয়াইট চ্যাপেল টাউন হল, আমাদের বাঙালির লিডারশিপ, ওই দেখেন পিছনে যে রয়্যাল লন্ডন হসপিটাল, ওকে, এখানে আমাদের অনেক প্রচুর ডাক্তার এখন আমাদের ব্রিটিশ বাংলাদেশি। হ্যাঁ, এই যে কুইন মেরি ডেন্টিস্ট স্কুল, মেডিকেল স্কুল, আমাদের প্রচুর বাংলাদেশি বাচ্চারা ওখানে গিয়ে লেখাপড়া করতেছে। সো একদিকে টাওয়ার হ্যামলেট ইজ এ বিকন অফ multiracial, multi-ethnic, faith Britain. আপনার মনে আছে কেন লিভিংস্টনের সময় বিভিন্ন ইস্যুতে ইনি ছুটে আসতেন আমাদের বাঙালি পাড়ায়, এবং তিনি সত্যিকার অর্থে একজন মাল্টিকালচারাল মানুষ ছিলেন। বহুজাতিক সমাজের জন্য এই নোবেলটাকে তিনি দিলে সাজিয়েছিলেন। তাকে সম্মান করি, মনে করি। জি, 1980s যে সময় জেএলসি ছিল, কেন লিভিংস্টন, ফ্রম দ্যাট মোমেন্ট সে আমাদের বাঙালি কমিউনিটি অনেক সাপোর্ট করলো। আমাদের প্রথম বাঙালি স্কুল ইস্টার্ন কমিউনিটি স্কুল, যেটা জিএলসির ফান্ডিং এ শুরু হলো। তারপরে যে সময় 2000 কেন লিভিংস্টন যে আবার নতুন ভাবে জিএলএ মেয়র অফ লন্ডন হলেন। আপনি জানেন যে আমি প্রথম বাঙালি ছিলাম যে লন্ডন পুলিশ অথরিটি। আমাদের 9/11 হলো, 7/7 হলো, আমি নিজে কেনের সাথে ছিলাম 7/7 যে সময় বম্ব ফুটে ইন সিঙ্গাপুর। সে যে বক্তৃতা দিছিল ফ্রম দ্য হোটেল লবি, আমার লাইফে যে অনেক স্পিচ, যেভাবে আমি পলিটিক্যাল ডিগ্রি করছি, অনেক স্টাডি করছি, অনেক ভাষণ, from Kennedy to Gandhi to all sorts of famous world leaders, Nelson Mandela. আমি বলবো on a personal level it was one of the best speech. তাই করে নাই যে নষ্ট যারা নষ্টই, টেরোরিস্টই এরা বাদ, এটা মুসলমানদের উনি দায়ী করে নাই। এমনকি কেন লিভিংস্টনে এই যে ট্রাফালগার স্কোয়ারে আমাদের যে ঈদ নিয়ে বা সমাবেশ, ঈদ উত্তর সমাবেশ, এইটা কিন্তু উনি করেছিলেন এবং আপনারা ছিলেন তখন। না, এটা তো আপনি আজকে সবগুলো আমার 25 বছর ইয়াদ করে দিয়েছেন। আমরা যে সময় অলিম্পিক জিতলাম সিঙ্গাপুর, হ্যাঁ, সকাল 2-4টা হয়ে গেছে, আমরা বসে সেলিব্রেট করতেছি। তো আমি কেন্দ্রে বললাম, কেন জানো 2012 তো ঈদ হবে, রামাদান হবে অলিম্পিকের মাঝে। তে আমার একটা রিকোয়েস্ট, আমি এবং ডক্টর বাড়ি, হ্যাঁ, আমরা এক সময় একটা কমিটি ছিল, ওরা অ্যাডভাইস করতাম মুসলিমের ইস্যু লন্ডন নিয়ে। বললাম আমাদের একটা রিকোয়েস্ট, বলে কি, বলে আমরা লন্ডন যেভাবে বৈশাখী মেলা, যে বৈশাখী সেলিব্রেশন ট্রাফালগার স্কোয়ার, আমরা তো অনেকদিন ধরে চেষ্টা করতেছি যে আমাদের ঈদের সেলিব্রেশন করতাম ট্রাফালগার স্কোয়ার। সে বললো 4 in the morning, বলে ওকে, লন্ডনে গিয়ে আমরা এইটা মানে শুরু করবো। Unfortunately next day লন্ডন বোমিং হয়ে যায়। বাট দিস ইজ দ্য ক্রেডিট টু কেন লিভিংস্টন, যেভাবে আমাদের মুসলিম কমিউনিটির উপর যেভাবে একটা অ্যাটেনশন আসলো, নেগেটিভ, তখন সে বলছে উইদিন 2 weeks we came back to London, within 2 weeks সে আমাদের ডাকিয়ে নিয়ে বলছে, তোমার যে প্রস্তাব দিছিল আবদাল, I want to execute it, let's do this. সো আমাদের প্রথম ঈদ ইন দ্য স্কোয়ার 2006, যেটা আমরা মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন, মুসলিম এইড সবাই নিয়ে আমরা বিভিন্ন মুসলিম অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন, 15,000 people came to Trafalgar Square, yes, to do the first, and it's a big things for Muslim society in UK.
এটা অনেক বড় জিনিস ছিল। আমরা এমনকি ওয়ার্ল্ড মিডিয়াতে এটা এসেছিল, খুব সুন্দরভাবে এসেছিল। আমরাও বাংলাদেশের পত্রপত্রিকায়, এখানকার পত্রপত্রিকায় আমরা কভারেজ দিয়েছি। It was beautiful, and so so this is some of the things that we've done. এমনকি এই যে গত রমজানে মেয়র সাদিক খান যে কাজটা করেছেন, যে সেন্ট্রাল লন্ডনে যেভাবে ঈদ উপলক্ষে, ঈদের আগে থেকে যে লাইটিং থেকে শুরু করে যে কাজটা করেছেন, এইটা এই গ্রেট ব্রিটেনের সৌন্দর্যকে প্রকাশ করেছে। এই আসলেই মাল্টিকালচারাল সোসাইটি বলতে যা বোঝায় এটা মিনিংফুল হয়েছিল। কাজেই আমরা ব্রিটেনকে দায়ী করব না, হীনমনা কিছু লোক যারা এই কমিউনিটি কোহেশন চায় না, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এইসব করে কিংবা আলোচনায় আসার জন্য এই বিদ্বেষপ্রসূত কাজটা করে, আমরা এর তীব্র নিন্দা জানাতে চাই। Exactly. And this is what I mean. We do not shy away from celebrating. আমি একজন মুসলমান, that's my faith. আমি একজন বাংলাদেশি, আমি এখন ব্রিটিশ বাংলাদেশি, আমার আইডেন্টিটি। তবে as a counselor, as a community activist, as a champion of multiracial, multi-ethnic community, দেখেন আমি একজন কাউন্সিলর, আমার যে এলাকা ওয়াপিং 80% লোক নন বাংলাদেশি, নন মুসলিম। আমার বলবো ট্রাফালগার স্কোয়ার যে ক্রিসমাস লাইট, ক্রিসমাস ট্রি, এইটা থেকে আমার ক্রিসমাস ট্রি এলাকা এজ এ কাউন্সিলর আই ফিল এটা খুব সুন্দর। তবে ঈদের জন্য আমি জানেন 2008 প্রথম খোলা মাঠের ঈদের নমাজ টাওয়ার হামলেটে আমি শুরু করছি আমাদের স্টেপনি রেডকোট পার্কে। এখন আজ 15 বছর বেশ হয়ে গেছে। এটা একটা এবং ভেরি সাকসেসফুলি প্রতি বছর আরো এগুচ্ছে, আরো সুন্দর হচ্ছে, আরো বেশি মানুষ আসতেছে, আরো বেশি লোক আসছে। এখন আমাদের স্থানীয় স্টেডিয়াম মাইলেন স্টেডিয়ামে হাজার হাজার লোক নিয়ে আমরা এখানে নমাজ পড়ি। আমার ভেরি ভিভিডলি আমার মাইন্ডে আছে 2000 আই বিলিভ ওয়াজ 2000 মেবি 10 আমাদের সিলেটের বিগ লিডার ইলিয়াস আলী সাহেব, যে বিএনপির যে লিড আসছিলেন, যে ইলিয়াস ভাই, হ্যাঁ আমার অফিসে ইন্টারভিউ হলো, আপনি তো আসছিলেন। হ্যাঁ মনে নাই আসছিল আমাদের ইউরো বাংলাদেশে ইন্টারভিউ নিলাম, আসলে আমরা আসলে we are remembering all our past. উনি আসছিলেন না, সেটা শুধু না, আপনার সাথে তো অনেক স্মৃতি। আপনি যখন টিভি উপস্থাপন করতেন, হ্যাঁ আপনি আমারও ইন্টারভিউ নিয়েছিলেন, আপনি আমার একটা দীর্ঘ ইন্টারভিউ নিয়েছিলেন, তাই না? Good evening and welcome back to the second part of Simply Business Talk, a show that's dedicated to serving the British Bangladesh community, where we bring and profile some of the leading entrepreneurs in our community who are not only doing great things for themselves, but more importantly doing great for the community and inspiring the next generation of entrepreneurs. And আজকে আমার খুব সৌভাগ্য যে আমার সাথে একজন গেস্ট আছেন যিনি he has proven in the areas that he has touched, whether it be media, in particularly in launching and helping others with his directories. In various ways of promoting the Bangladeshi restaurateurs, Bangladeshi Bebsha of all type. Tarpore je Muslim community of British of 2.5 million have benefited from his Muslim Index directory, which are all available online. I'm sure he will give us the address in the, if you stay with us, I'm sure you'll get the address. বাংলাদেশে বিনিয়োগ নিয়ে, হোটেল এন্ড রিসোর্ট নিয়ে, এইসব নিয়ে দীর্ঘ কথা বলেছি। আপনার তো একটা বহুমাত্রিক জগৎ আছে এবং আপনাকে কিন্তু মানুষ ভালোবাসে। থ্যাংক ইউ। আমি শুনতে মানে এটা অনেস্টলি আমি হাম্বল যে আপনি এটা বলছেন। আপনার সাথে তো আমার অনেক দিনের পরিচয়, আমরা অনেক জিনিস একসাথে আন্দোলন করছি, অনেক জিনিস আমাদের সাকসেসফুলি প্রমোট করছি। ওই যে বললাম না 7/7 লন্ডন বোমা হওয়া পরে আমি সিঙ্গাপুর ওইখান থেকে ফোন করে এক সপ্তাহের জন্য 2 জন পুলিশ অফিসার আমাদের ইসলাম মসজিদের দরজায়, হ্যাঁ, যে আমাদের সেফটির জন্য। এই যে বললাম না আমরা ঈদের জমাত যে সময় ফিন্সবেরি পার্কে যে তারাবির নামাজ পড়ে যে মারা গেল আমাদের বাঙালি লোক, হ্যাঁ, আমার পুলিশ বলছে মিস্টার উল্লাহ আমরা তো সিকিউরিটি আপনার জন্য চিন্তা, আপনাদের ঈদের জমাত করেন যদি কেউ আপনাকে অ্যাটাক করতে চায়। তারপরে আমাদের খোলা মাঠে স্টেপনি পার্ক থেকে আমরা গেলাম স্টেডিয়ামের ভিতরে, যে আমাদের সেফটি। আমার বন্ধু জেইফরেস জুয়েল চৌধুরী, সময়টা তখন ভালো ছিল না, হ্যাঁ, ওরে আমি অনুরোধ করলাম দোস্ত তোমার সিকিউরিটি কোম্পানি থেকে আমাকে একটু সাহায্য করো। হ্যাঁ, সে যে এই কি আমাদের জুয়েল চৌধুরী, জি হ্যাঁ জুয়েল চৌধুরী ভাই, ওর সিকিউরিটি কোম্পানি থেকে আমাকে সাহায্য করলেন। তারপরে নিউজিল্যান্ডে যে মসজিদে অ্যাটাক হলো,
হ্যাঁ, আমি বললাম দোস্ত এই শুক্রবারের দিন আমাদের অনেক লোক মসজিদে যাওয়ার ভয় করতেছে, সে তোমার বাইতুল আমিন মসজিদে সিকিউরিটি দিল, ইসলামিক মসজিদে সিকিউরিটি দিল। একটা জিনিস মনে করেন, এই যে দিল খুলে কথা বলা, এই যে আমাদের জুয়েল চৌধুরীর এই যে কাজের এই কন্ট্রিবিউশনটাও তো আলোচনায় আসলো। এইসব জিনিস আসা উচিত, কিন্তু এগুলো ইতিহাসের অংশ। কিন্তু না, আমার মনে আছে, আমি আপনাকে মনে করিয়ে দিই না, আপনার এই জাতীয় অ্যাক্টিভিটিস গুলো দৃশ্যমান। যেমন আমি যখন বাংলা ডাইরেক্টরি করেছিলাম 2003-04 আপনার, তারপরে 2007-08 ওল সোর্ট অফ এশিয়ান রেস্টুরেন্ট ইন ইউকে, এই সময়টাতেও আপনি কিন্তু খুব সহযোগিতামূলক ছিলেন, তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করেছিলেন। এই মানসিকতাটা, এই সেবামূলক যে তৎপরতা, এটা আপনার কিন্তু দৃশ্যমান। এটা কিন্তু সবাই মনে রাখে, এবং এইগুলোই একজন জনপ্রতিনিধির হওয়া উচিত। না, আপনি জানেন ভালো, কারণ আপনি খোঁজ রাখেন, তারপরে আপনার সবগুলো ইনফরমেশন আপনার কাছে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ, আমি এটা বিশ্বাস করি যে আমাকে আল্লাহ যা দিছে এটা আমার জন্য নাই। ওকে, আপনি একজন মানুষের জার্নালিস্ট, রাইট টাইমে রাইট সময়ে রাইট পারসনকে ক্লিক করলে কাজ হয়ে যায়। যে বাট ইউ হ্যাভ টু হ্যাভ, যেমন একটা যে আপনি না, আপনার কলিগ অনেকজন আছেন, অনেক বাংলা জার্নালিস্ট আমাকে বললেন, আফজাল ভাই, আমাদের এখন তো আমরা বলি যে প্রায় 1 মিলিয়ন বাঙালি মানে ব্রিটেন, এই আইডিয়াটা আপনার কোথা থেকে আসছিল যে লন্ডন আই থেকে রেড এন্ড গ্রিন করা? কারণ আপনি যদি একজন প্রাইভেট সিটিজেন হিসাবে গিয়ে এই জায়গাটাতে আপনি হায়ার করেন একটা সন্ধ্যার জন্য 80-90,000 পাউন্ড, তারপরে ওই যে আর্ট ওয়ার্কটা, মিউরাল যে আমরা ব্রিক লেনে, এটা ইনশাআল্লাহ তো আগামী 40-50 বছর এটা থাকবে বেশি। প্লাস হলো, একবার যখন কোনো কিছু শুরু হয়ে যায়, যাত্রা হয়ে যায়, এরপরে এটা তো আরেক ধাপ এগোয়, পিছানোর আর সুযোগ থাকে না। এই যে টাওয়ার ব্রিজ, ট্রাফালগার স্কয়ার কিংবা লন্ডন আই, এই যে বাংলাদেশকে মনে করা, হ্যাঁ, থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রি, ব্রিটেনের রাজধানীতে এইরকম মনে করা, আমাদের জাতীয়ভাবেও এইগুলো স্বীকৃতি আসা উচিত। আপনাদের এই কাজগুলোকে মূল্যায়ন করা উচিত। আমাদের দেশের উন্নতি হলো রেকগনিশন। আমাদের যে ঈদের জমাত, এই যে ঈদের অনুষ্ঠান ট্রাফালগার স্কোয়ার, অনেক ফরেনার্স যারা আসে এই দিন যে সময় আসবো ট্রাফালগার স্কোয়ার, এখন তো আজ অনেক বছর হয়ে গেছে ওনার এই অনুষ্ঠান হইতেছে, বর্তমান মেয়র এটা মানে কন্টিনিউ করতেছে, আস্তে আস্তে এটা আরো বড় হচ্ছে, আরো ব্যাপকতা লাভ করছে। এখন যে বইয়ের স্টল গুলো যায়, এখন যে বইয়ের স্টল গুলো হয়, মানে এর মাধ্যমে ইসলাম প্রচারের একটা বিরাট সুযোগ হয়েছে। আরো একটা সৌভাগ্য, আমি যে এলাকা কাউন্সিলর বর্তমানে, 1978-এ যে বাসায় উনি থাকতেন, এই আমি ব্রিকলেন 4-এ আমি যে সময় ওয়াপিং এ আসলাম ছোটবেলা, এই সেম বিল্ডিং এ আমি এখন কাউন্সিলর ওয়াপিং এ, যেখানে আলতাফ আলী সাহেবের লাস্ট ঠিকানা ছিল, এই বিল্ডিং এর পাশে এই বাসাটাই ছিল। আচ্ছা, হ্যাঁ, এই বিল্ডিং এর পাশে এখন 5 তলা একটা বিল্ডিং আমাদের কাউন্সিল ফাউন্ডিং করে দিছি আমি, আমাদের মানে কলিগ, আমরা এই বিল্ডিং এর নামটা দিছি আলতাফ আলী হাউস। বাহ বাহ বাহ, এই উদ্দেশ্য, এটা পাঠাইবো। এটা মেইন উদ্দেশ্য ছিল 2020 ফেব্রুয়ারি, কোভিড এর 1 মাস আগে আমি দেশে ছিলাম, আমি আলতাফ আলী সাহেব, উনি তো বাড়ির ছাতক, আমার বাড়ির ছাতক, আমরা ওইখানে গিয়েছিলাম ওর খৈবর জিয়ারত করে, ওর দুই ভাইয়ের সাথে আমার পরিচয় হইলো। আর আমি একটা ইন্টেনশন নিয়ে আসছিলাম যে আমি ওর জন্য কিছু করব। আমার পিছনে যারা কাউন্সিলর ছিলেন ওরাকে আমি শ্রদ্ধা করি, ওরা আলতাফ আলী পার্ক নাম দিয়েছেন। আমার যেমন ইন্টেনশন ছিল যে আমি আলতাফ আলী সাহেবের নামে ওয়াপিং, যে এলাকায় উনি স্থানীয় ঠিকানা ছিল, লাস্ট অ্যাড্রেস বিফোর হি ডাইড, আমি ওখানে কিছু করব। সো এই বিল্ডিং এর নামটা দিয়েছি আলতাফ আলী হাউস। 18টা ফ্ল্যাট আছে এখানে, সবগুলা অকুপাইড। আর যারা বাসা পাইছে ওরা মানে ভেরি হ্যাপি, নন বাংলাদেশি লোক, ওরা এখন ঠিকানা লেখছে বলে আমার অ্যাড্রেস হলো আলতাফ আলী হাউস। এটা একটা প্রাউড মোমেন্ট, হ্যাঁ, আমাদের কমিউনিটি, আমাদের ইতিহাসে এইগুলোর অনেক ভ্যালু আছে। কিন্তু আসলে ইতিহাস এইভাবে রচিত হয়, এটা আর কেউ মুছে ফেলতে পারবে না, এটা একটা স্থায়ী জিনিস হয়ে গেল। আমার সাথে আমার কাউন্সিল কলিগ, আমার সংগঠনের লোক, আমাদের আপনার অনেক মিডিয়া ব্যক্তি, আমি বলতে হইব আমার যে বিবি পাওয়ার যে শুরু করছিলাম 2012, যে 100 জন বাঙালি, এটাও কিন্তু একটা ব্যতিক্রমী জিনিস। কারণ এই যে আপনার মনে আছে, আমরা যখন
আমি তো আপনি জানেন আমার বন্ধু বান্ধব, আমার সিনিয়র সবার উপরে আমি লিখেছি, আমার বন্ধু বান্ধব এমনকি কমিউনিটি নেতা উল্লেখযোগ্য সবার উপর আমি লিখেছি। কি শাকির বক্স ফারুক ভাই বলেন, এনাম আলী বলেন, তারপরে মখিম ভাই বলেন, ইকবাল ভাই বলেন, মহিব চৌধুরী বলেন, আমি সবার উপর লিখেছি। কারণ আমি মনে করি ইটস মাই রেসপন্সিবিলিটি, এটা আমার ডিউটি। আল্লাহ যেহেতু আমাকে সামান্য হাত দিয়েছে, তা আমি এদের ভালো কাজগুলো, সৃষ্টিশীল কর্মকাণ্ডগুলো তুলে ধরা, এদের মধ্য দিয়ে আমাদের কমিউনিটিকে সামনে নিয়ে আসা। আপনিও এই বিবি পাওয়ারের মাধ্যমে এই যে রিকগনিশন আমাদের কমিউনিটি যারা সফল মানুষ তাদের তুলে ধরছেন, এটা অনেক বড় জিনিস। কারণ এইটার মাধ্যমে অন্যরা উজ্জীবিত হচ্ছে ভালো কাজ করবার জন্য, যে ভালো কাজ করলে একটা স্বীকৃতি মিলে, ভালো কাজ করলে তার ছেলে মেয়ে, তার নাতিনসা, মানে তার উত্তরাধিকারীরা জানবে যে আমার বাবা আমার দাদা এই কাজ করে গেছেন। এটা মানুষকে উজ্জীবিত করে, এটা খুব ভালো কাজ। এবং আমাদের কমিউনিটি আপনাকে এইটাতে সাপোর্ট দিচ্ছে, আমরাও ইনশাআল্লাহ কন্টিনিউয়াস আপনাকে সাপোর্ট দেব। থ্যাংক ইউ। এটা আমাদের মেইন উদ্দেশ্য, যে আমরা এখন থার্ড জেনারেশন। আমাদের কমিউনিটি দেখেন কোথায় থেকে আমরা, হাউ ফার উইভ কাম, দেখেন আমরা কোথায় আসছি। আমাদের হাইকোর্ট জাজ স্যার আখলাক চৌধুরী, আমাদের এমপি মিনিস্টার আমাদের, হ্যাঁ, আমাদের রয়্যাল লন্ডন হসপিটালে বড় বড় ডক্টর আমাদের এই, মানে উই আর নট short of talent in our community. We are not short of talent in our community, and this is why we set up যে বিবি পাওয়ার। এই জন্য আমরা করছিলাম, শুরু করি যে আমরা দেখাইতে পারি যে আমাদের কমিউনিটি কিছু কম নাই। We are there, and for that reason the racist, the bigots, the far right cannot এটা মানে সহ্য করতে পারে না। হ্যাঁ, সহ্য করতে পারে না যে ওরা একটা স্মল কমিউনিটি কতটুকু আগে আসছে। এন্ড আমাদের স্ট্রেংথ হলো আমাদের ইউনিটি। ওটা করে শেষ করব। যে সময় আমরা বিদায় দিলাম কিংরে ব্রিকলেন মসজিদ থেকে, সে মসজিদের স্টেপসে দাঁড়াইয়া বলছিল ইনশাআল্লাহ সে আমাদের সাথে বাংলাদেশে যাবে। এখন বাংলাদেশে যে একটু নতুন আমার অনুরোধ থাকবো যে আগামীতে আসেন, আশা করি স্টেবল গভর্নমেন্ট আসবে, ডেমোক্রেটিক। এই আগামী আসার আগেই আমার মনে হয়, আমার ধারণা, ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, নোবেল লরেট, বাংলাদেশে এখন যেহেতু লিড করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, 5-6 মাসের মাঝে আমরা আশা করছি তিনি লন্ডনে আসবেন। এবং আসলে আমরা একটা আগে যেভাবে আলেকজান্ডার প্যালেসে সম্বর্ধনা দিয়েছিলাম, আপনার মনে আছে নিশ্চয়ই, আমি এটা লিড করেছিলাম যখন হাই কমিশন ফেল করেছিলেন, এটা ফাইন্যান্সিয়াল কারণে পারছিলেন না, তখন আমি মিডিয়া মহল থেকেই আয়োজনটা শুরু করেছিলাম। কমিউনিটি অনেকে আমার কাছে এসেছিলেন। তো যাই হোক, এটা সাকসেসফুল হয়েছিল। আগামীতে এটা হবে। ওই সময়টাতে ডক্টর ইউনূসের মাধ্যমে কিংকে আপনারা আমন্ত্রণ জানাবেন, যাতে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকা অবস্থায় কিং বাংলাদেশ সফর করেন। আমার বিশ্বাস আপনি সাকসেসফুল হবেন। আমার একটা বিশ্বাস যে whenever the opportunity comes, Aisha, my wife, me, and our team, we will go with the king, maybe the queen, but definitely the king, because সে বাংলাদেশকে ভালোবাসে। সে যে সুন্দরবন ক্লাইমেট চেঞ্জের জন্য অনেক মানে প্যাশনেট। হ্যাঁ, সো তারপরে যদি ইউনূস সাহেব যান একজন ইন্টারন্যাশনাল ফিগার, উনি যদি এক্সটেন্ডিং হ্যান্ড অফ ফ্রেন্ডশিপ, হ্যাঁ, তাহলে আমরা চেষ্টা করবো ফেসিলিটেট করার জন্য। আর যেহেতু উনি প্রিন্স থাকতে বাংলাদেশে গেছিলেন, আপনার তো মনে আছে, সিলেটে আমরা রিসিভ করেছিলাম, ওয়ার্ম রিসিপশন দিয়েছিলাম, এবং সেটা আমাদের ওই ছকিদিকের কাছে, এটা বাগানের ভিতরে, বুঝছেন, খুব নাইস এনভায়রনমেন্ট ছিল। ফলে ওই স্মৃতিটা ওনার পজিটিভ স্মৃতি আছে বাংলাদেশ, আমাদের এখানকার। ইনশাআল্লাহ, মানে এই বছর হলো আমার নিজের ইয়াং লাইফের প্রায় 25 বছর পাবলিক লাইফ আমি যে শুরু করছি, যেটা আপনি জানেন যে সময় চুল আমার অনেক না, ফ্রম লন্ডন পুলিশ অথরিটি টু কুইন মেরি কলেজ, এই যে হসপিটালের ডাইরেক্টর ছিলাম, হোয়াটসঅ্যাপল কাউন্সিলর, আরো বিভিন্ন জিনিস করি। আশা করি আগামীতে যদি এই সুযোগ মিলে ওরে নিয়ে কিংরি নিয়ে আমরা বাংলাদেশে গিয়ে হাঁটবো, আর আমাদের কমিউনিটি, আমাদের দেশের পজিটিভ জিনিস, দুই দেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মেলবন্ধন আরো বাড়বে, এটা আমরা আশা করি। আজকের মতো আমরা এখানে শেষ করবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ভালো থাকেন, ভালো কাজে জড়িত থাকেন, আরো সক্রিয় হন, শুভকামনা। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই।